নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, তিয়াশার গল্পের বৈঠকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নবনীতা দেব সেনের লেখা একটা গল্প পাঠ করে শোনাচ্ছি। গল্পটির নাম রঞ্জনের গল্প। শুরু করছি আজকের গল্প পাঠ। কিছুতেই অঙ্কটা মাথায় ঢোকে না। প্রতিদিন মাস্টারমশাই মার লাগান। রঞ্জনের পিঠে বেতের ছোপটির ছড়া ছড়া দাগ ফুটে ওঠে, অথচ মাথার মধ্যে অঙ্কটা ফুটে ওঠে না। অঙ্কের জন্য ক্লাস 6 থেকে 7-এ ওঠাই হলো না। দুবার ফেল করে রঞ্জন পালিয়ে গেল কলকাতায়, বর্দার কাছে। বর্দা ওখানে কলেজে পড়ছে ব্যানার্জি বাবুদের বাড়িতে থেকে। বর্দা তো রঞ্জনকে দেখে অবাক। ফেল করেছিস আবার? দাদার মাথায় অঙ্কটা ভালো খেলে। দাদা সায়েন্স পড়ছে, গায়ের কলেজে সায়েন্স নেই। প্রচন্ড বকুনি দিয়ে রঞ্জনকে দাদা বাড়িতে ফেরত নিয়ে এলো ঠিক 2 দিনের মধ্যে। বাড়িতে এসে আবার বকুনি। বাবা বললেন, কুলাঙ্গার, দুবার ফেল করা, তাও একই ক্লাসে। মেজদাও স্কুল ফাইনাল পাশ করে যাবে এবছর। টেস্ট পরীক্ষায় পাশ করেছে। লক্ষ্মীকান্তপুরে রঞ্জনদের বাড়িটা একটা মাঠের মধ্যে। বাবার অনেক জমি জমা আছে। একটা 20 বিঘের পুকুর আছে, তাতে মাছের চাষ হয়। বাবার খুব শখ 5 ছেলেকে পঞ্চপাণ্ডবের মতো তৈরি করবে, গায়ের সব্বার চেয়ে ভালো করবে। বাবার নিজের খুব বেশি দূর পড়া হয়নি, কিন্তু কাকাকে পড়িয়েছিলেন। কাকা চলে গেছেন বিএ পাশ করার পরেই। গ্রামের প্রথম গ্র্যাজুয়েট কাকা। গ্রামের গৌরব বোম্বাই চলে গেছেন কি জানি কি চাকরি নিয়ে। প্রথম প্রথম টাকা পাঠাতেন, ঠাকুমা মারা যাওয়ার আগেই টাকা পাঠানো বন্ধ হয়ে গেছে। কেউ বলে বোম্বেতে কাকার রমরমা ব্যবসা, কেউ বলে কাকা ফিল্মে কাজ করেন, কেউ বলে অন্য কিছু করেন হয়তো। যাই করুন, রঞ্জনদের কোনো খোঁজ খবর রাখেন না। কেউ মুখ ফুটে না বললেও রঞ্জনের বাড়িতে অন্য একটা ধারণা আছে যে কাকা সম্ভবত অন্যায় কোনো কাজ করে জেলে গেছেন, তাই চুপচাপ। বাবা রঞ্জনকে স্কুল ফেরত পাঠাবেনি, আর রঞ্জন কিছুতেই যাবে না। এই ঘটনা যখন চরমে উঠল, রঞ্জনের মা তখন যুদ্ধক্ষেত্রে আবির্ভূতা হলেন। মা বললেন, তুমি তো ভাইকে লেখাপড়া করালে, আরো 4টে তো ছেলে আছে তোমার, তাদের তুমি লেখাপড়া শেখাও। এইটি মাঝখানের ছেলে, দুটো বড়, দুটো ছোট, ঠিক মধ্যিখানে। এটাকে আমায় দাও, একে আমি আমার শিক্ষাটাই শেখাবো। তারপরে এ যা রোজগার করবে আমাকে এনে দেবে। তোমার 4 ছেলে রোজগার তুমি নিও। এটা কেমন ব্যবস্থা? বাবার পছন্দ হলো না বটে ব্যবস্থাটা, কিন্তু আপত্তিও করলেন না। তিনি চাষবাস জমি জমা নিয়ে ব্যস্ত থাকেন। তার খুব শখ ছেলেরা ডাক্তার হবে, উকিল হবে, জজ ম্যাজিস্ট্রেট হবে। চাষি বাবার চাষি স্ত্রী রঞ্জনের মা। কি আর শিক্ষা তিনি দিতে পারতেন তার ছেলেকে? কিন্তু রঞ্জন খুব একগুঁয়ে ছেলে, সে শুনবে না কথা। বাবা মনে মনে জানেন ওই স্কুলে ওকে ফেরত পাঠানো অসাধ্য ব্যাপার। নিজের গ্রামের স্কুলে না পাঠিয়ে অন্য কোথাও দূরে গ্রামের স্কুলে পাঠানোর চেষ্টাও বাবা করেছিলেন। রঞ্জন সেখানেও যাবে না। মা বললেন, আমার একটাও মেয়ে নেই, রঞ্জনকে আমায় দাও, আমি ওকে আমি যা জানি তাই শেখাই। তোমার বাকি 4 ছেলেকে তুমি তোমার মতন করে তৈরি করো। বেশ। রঞ্জন তো মহা খুশি। মায়ের সঙ্গে সে শিখতে লাগলো বড়ি দিতে, পাঁপড় তৈরি করতে, আচার বানাতে, আস্তে আস্তে ভাতের মাড় গালতে, দুধ জাল দিতে, গুড় জাল দিতে।
মা আস্তে আস্তে রঞ্জনকে রান্নাও শেখাতে লাগলেন। তারপর বললেন, গায়ের রান্না তো সবই শিখিয়ে দিয়েছি। পিঠে পুলি, ঝোল ঝাল, টক, অম্বল, চচ্চড়ি, শুক্তো সব শেখা হলো। এবার শহরে রান্না শিখতে হবে তোকে। দাদার কাছে ব্যানার্জি বাবুদের বাড়িতে যা। দাদা তখনও ব্যানার্জি বাবুদের ওখানেই থাকেন। গ্রামের ডাক্তারের জন্য কি একটা কোর্স পড়ছিল, বেয়ারফুট ডক্টর না কি যেন বলে। পুরোপুরি ডাক্তারি নয়, কিন্তু মোটামুটি কাজ চালানোর মতো। ব্যানার্জি বাবুরা স্বামী স্ত্রী একা থাকেন। মেয়ের বিয়ে হয়ে শ্বশুরবাড়ি চলে গেছে। রঞ্জনের দাদা তারাপদকে খুব ভালোবাসেন। রঞ্জনকেও আনন্দের সঙ্গে ঠাঁই দিলেন বাড়িতে। গিন্নিমা খুব যত্ন করে রান্না শেখাতে শুরু করলেন। রঞ্জন তাকে গায়ে রান্না বান্নাও কিছু রেঁধে বেঁধে খাওয়ায়। আর মা ওকে শেখান পোলাও, কালিয়া, চপ, কাটলেট, স্যুপ, পুডিং, সিঙ্গারা, কচুরি। বেশি দিন লাগলো না, রঞ্জন এক্সপার্ট রাঁধুনি হয়ে গেল। মা আর রান্না বান্না করেন না, রঞ্জনই রাঁধে। ওরা ওকে হাত খরচ যেটা দেন, রঞ্জন সবটাই মায়ের হাতে দিয়ে আসে। সেরকমই কথা ছিল। 4 ছেলে যা রোজগার করবে বাবাকে দেবে, বাবা তাদের পড়াশোনার খরচ যোগাচ্ছেন, আর রঞ্জন যা রোজগার করবে তা হবে মায়ের সম্পত্তি। এরকমই চলছিল। হঠাৎ একটা আশ্চর্য ঘটনা ঘটল। ব্যানার্জি বাবুর জামাইটি চলে যাচ্ছে সান ফ্রান্সিসকোতে চাকরি নিয়ে, মস্ত বড় চাকরি। সঙ্গে বউ যাচ্ছে আর তাদের বাচ্চাটা যাচ্ছে। তারা নাকি একজন রান্নার লোকও নিতে পারে। লোকের জন্য খোঁজ খবর করছি। রঞ্জন গিন্নিমাকে বলল, মা আমি যাই, আপনার অসুবিধা হবে কি? মা বললেন, তুই গেলে তো আমি সবচেয়ে নিশ্চিন্ত হই রে রঞ্জন। আমার মেয়েটা বাচ্চা নিয়ে হিমশিম হবে ওখানে। সেও তো নতুন জায়গায় গেছে। ওর কাছে তুই থাকলে আমার মনে কত যে আরাম হবে। আর দ্বিতীয় কথা নয়, রঞ্জন নাচতে নাচতে দেশে এসে মাকে বলল, মা আমি আমেরিকায় যাচ্ছি। মা বললেন, পাগল, আমার ছেলেকে আমি মোটেই ওসব বিলেত আমেরিকায় যেতে দেব না। বাবা বললেন, খেপেছিস? ওখানে নিয়ে ফেলে তারপর যদি তোকে টাকা কড়ি না দেয়, না পারবি পালিয়ে আসতে, না পারবি টিকে থাকতে। খবরদার যাবি না ওখানে। দাদা বলল, এক বর্ণ ইংরাজি জানিস না, তুই যাবি কিনা আমেরিকায়? হুঁ। মেজদা বলল, রান্না করতে আমেরিকা যাচ্ছিস? বাহ, কেন, এদেশে বুঝি রান্নাঘর ছিল না? ছোট ভাই দুটো স্কুলে পড়ছে। ওরা ম্যাপ এনে বসে গেল সান ফ্রান্সিসকো কোথায় সেটা বের করতে। বাবা, অনেক দূরে যে সেজদা, লন্ডন টন্ডনের থেকেও আরো অনেক দূরে। এখানে যখন দিন, ওখানে তখন রাত্রির হওয়ার কথা। ওখানে নিশ্চয়ই ভীষণ শীত করবে রে সেজদা, বরফ পড়ে শুনেছি আমেরিকাতে। সান ফ্রান্সিসকো শহরটা তো ক্যালিফোর্নিয়াতে, ওইখানেই তো হলিউড, যেখানে সব সিনেমা তৈরি হয়। তুই পথে ঘাটে কেবল সব ফিল্মের নায়ক নায়িকাদেরই দেখতে পাবি, দেখে চিনতে পারবি। কি করে পারবো? আমি কি ইংরেজি ছবি কখনো দেখেছি, না ইংরেজি বুঝি? রঞ্জনের উত্তরে একদম খুশি হলো না ছোট ভাইরা। তারাও অবশ্য ইংরেজি সিনেমা দেখে না, ওই ইংরেজি সিনেমার পত্রপত্রিকা থেকে হলিউড আর ক্যালিফোর্নিয়ার কথা জেনেছে মাত্র। ওদের খুব উৎসাহ যে শেষদা আমেরিকাতে যায়। কলকাতাতে 7 বছর হয়ে গেছে। মেজদারও বিয়ে হয়ে গেছে। রঞ্জনের এবার বিয়ে হওয়ার কথা। রঞ্জনের পরের ভাই হায়ার সেকেন্ডারি 11 ক্লাসে পড়ছে, আর ছোটটা ক্লাস 8-এ। রঞ্জনের বিয়ের কথা নিয়ে মা বাবা আজকাল খুব আলোচনা করেন। দাদা মেজদা দুজনেরই বাচ্চা কাচ্চাও হয়ে গেছে। দাদার ডাক্তারি কাজ জোটেনি, সে অন্য কোনো কাজ করতেও রাজি হয়নি।
কাজের আশায় ঘরে বসে বাবার অন্ন ধ্বংস করছে। মেজদা মুদির দোকানে খাতা লিখে দিনে 20 টাকা করে পায়, কিন্তু মাত্র সপ্তাহে 3 দিন কাজ। রঞ্জনী মাকে মাস গেলে 400 টাকা এনে দেয়। বাবার চাষবাস, মাছের ব্যবসাতে এখনো সংসারের মূল আয়। মা সেটা মাঝে মাঝে বলতে ছাড়েন না। তোমার ভাইকে লেখাপড়া শেখালে সে তো কত দেখলো তোমার বাপ মাকে। দেখা যাক শেষ পর্যন্ত ছেলেরা বাপকে দেখে না বাপকেই ছেলেদের দেখতে হবে। আমার মুখ্যু মায়ের মুখ্যু ছেলে হাতের কাজ শিখে মাস গেলে হাতে কিছু টাকা তো এনে দিচ্ছে। আমেরিকায় গেলে মাসে 1,500 টাকা মাইনে পাবে রঞ্জন। মাইনে ওই জামাইবাবুর কোম্পানি দেবে। দিদি জামাইবাবু খুব ভালো মানুষ, রঞ্জনকেও খুবই স্নেহ করেন। আর বাচ্চা মেয়েটা সোনা, ও তো জঞ্জন দাদা বলতে অজ্ঞান। ওদের কাছে থাকতে ভালোই লাগবে রঞ্জনের। রঞ্জন যাওয়ার জন্য তৈরি, কিন্তু বাবা মা কিছুতেই মত দিচ্ছেন না। দিদি জামাইবাবু সোনাকে নিয়ে চলে গেল। রঞ্জনের ভিসা টিকিট সব কোম্পানি করে দেবে, প্লেনে তুলে দেবে, কেবল মতামতের অপেক্ষা। ঠাকুরমা বললেন, কবে ফিরবি? কে জানে, ততদিন কি আমি বাঁচবো? দেখা হবে কিনা কে জানে। আমেরিকা কি বোম্বাইয়ের চেয়েও অনেক দূরে? হ্যাঁ রে। বাবা বললেন, 5 ভাই একসঙ্গে থাকো, আমি এটাই চাই। ওই বিদেশ বিভুঁইয়ের চাকরির লোভ একদমই ভালো নয়। বাবার মনেও কাকার বোম্বাই চলে যাওয়ার দুর্ভাবনাটা আছে। মা বললেন, যাবে তো যাও, কিন্তু বিয়ে করে যাও। আমি বরং মেয়ে দেখি। অত বড় ছেলেকে বিয়ে না দিয়ে কেউ বিলেতে পাঠায়? ও দেশের সব মেয়েদের নাকি ঠিক কামিক্ষের মতন টুকটাক জানা আছে। রঞ্জন হেসে ফেলল এতক্ষণ। মাগো, মেমেরাও আমাদের মেয়েদের মতনই। তারা কি ডাইনি? তাদেরও তো ঘর সংসার আছে, স্বামী পুত্র আছে। তোমার ছেলের দিকে তাদের নজর না দিলেও চলবে। কেন, আমার ছেলে কি ফেললাম? মা সগর্বে রঞ্জনের দিকে তাকান। কালো কুচকুচে রং, কিন্তু ভারী সুশ্রী। রঞ্জনের মুখের মধ্যে একটা মিষ্টি কোমল বাঙালিয়ানা আছে, আর দুটি বড় বড় চোখে বুদ্ধি ঝকঝক করছে। কেন যে অঙ্ক ঢুকতো না ওর মাথায়, তা ওর মা এখনো বুঝতে পারেন না। রঞ্জন বলল, মা, বিয়ে করে যাওয়া হবে না। আমি 3 বছরের জন্য যাচ্ছি। জামাইবাবুর 3 বছরের চাকরি ওখানে। ফিরে এসে বিয়ে করব। এখন বউ ছেড়ে যেতে মন চাইবে কেন? বড় বৌদি ফোড়ন কাটল। রঞ্জন বলল, সত্যি তো? বাবা বললেন, না বাবা, যদি আর দেখা না হয়। এরোপ্লেনে করে যেতে হবে, যদি পথে পড়ে টরে যায়। এরোপ্লেনের ব্যাপার না, আমার মত নেই। রঞ্জন বলল, দেখুন বাবা, যদি মরেই যায় যাব, একদিন তো মরতেই হবে। তবু প্লেনেই তো চড়া হবে। এমনিতে লোকে কত চেষ্টা করে আমেরিকায় যায়, কত পড়ালেখাতে ভালো হতে হয়, তবেই না স্কলারশিপ জোটে, তবেই লোকে ওখানে যেতে পারে। আমার বিনা চেষ্টাতেই জুটে গেছে সুযোগ। আমি ছাড়বো না বাবা, আপনারা যে যাই বলুন, আমি যাবই। মরলে মরব, কিন্তু প্লেনে আমি চড়ব। রঞ্জন আমেরিকাতে যাচ্ছে, এত বড় খবর গ্রামে গ্রামে রটে গেছে। অন্য অন্য গ্রাম থেকে লোকেরা এসে রঞ্জনের মা বাপকে ভয় দেখিয়ে যাচ্ছে। বেশিরভাগই লোকে বলছে, এই ছেলে তোমার জন্মের শোধ চলে গেল। হ্যাঁ, মনে রেখো, মুম্বাই গিয়ে ভাইটা ফেরেনি, বিলেত আমেরিকা গেলে কেউ ফেরে না। সেখানে কত আরাম, কত সুখ, আর কত টাকা, তার উপর মেম সাহেবদের ওই ছলাকলা। তোমাদের অতটুকুনি ছেলে এখনো 24ই হয়নি, ওকে ইচ্ছে করে টাকার লোভে জলাঞ্জলি দিলে, বিসর্জন দিলে, বাপ হয়ে ছেলেকে আটকাতে পারলে না। বাবা রেগে যাচ্ছেন, কিন্তু কিছুই বলছেন না।
আর মা কেবলই কাঁদছেন। ঠাকুরমা কেবল জপ করছেন আর মাঝে মাঝে চেঁচাচ্ছেন, ঠাকুর সব ভালো করবে, তোরা কুচুপ করে, যত হিংসের কথা, তোদের ছেলেরা আমেরিকায় যেতে পায়নি তো, তাই কি না? হাহ। জামাইবাবুর অফিস থেকে সব তৈরি হয়ে গেল। রঞ্জনের পাসপোর্ট, ভিসা, এরোপ্লেনের টিকিট, সুটকেস, পোশাক পত্তর, জুতো পর্যন্ত। একজন মারোয়ারি ভদ্রলোক পূর্ণ সিনেমার পাশে থাকেন, তিনি যাচ্ছেন টোকিও পর্যন্ত। তিনি রঞ্জনের দেখাশোনা করবেন টোকিও অবধি, তারপর সান ফ্রান্সিসকো পর্যন্ত রঞ্জন একলা। সান ফ্রান্সিসকো এয়ারপোর্টে অবশ্য দিদি জামাইবাবু থাকবেন। দমদমে রঞ্জনকে তুলে দিতে শুধু তার 4 ভাই গেল না, গা শুদ্ধ অল্প বয়সী প্রায় সকলেই এসে হাজির হলো। এয়ারপোর্ট কেমন তা কেউ দেখেনি, এরোপ্লেনই দেখেনি কেউ। মা গেলেন, পিসিমা গেলেন, ঠাকুরমা পর্যন্ত এলেন, কেবল বাবা এলেন না। বাবার অমতটা বাবা শেষ পর্যন্ত জানান দিলেন এইভাবেই। কোট, প্যান্ট, জুতো, মোজা পরিয়ে রঞ্জনকে দেখাচ্ছিল চমৎকার। রঞ্জনকে তুলে দিতে যতজন লোক এসেছিল, জামাইবাবুর অফিসের বাবুরা হাসাহাসি করে বলল, এই যে দেখি ভিআইপির মতন অবস্থা। সত্যিই প্রায় সেই কাণ্ডই। গোটা লক্ষ্মীকান্তপুর অঞ্চলের কেউ আগে আমেরিকা গেছে বলে জানা নেই। রঞ্জনের যাত্রা দেখতে ওকে রওনা করতে শত্রু মিত্র যে যেখানে ছিল সকলেই ছুটছে দমদম পর্যন্ত। কপাল করেছিল বটে রঞ্জন, বলতে বাধ্য হলো গ্রামের লোকেরা। হ্যাঁ, উড়ে গেল বটে হুস করে আকাশ দিয়ে মস্ত বড় এরোপ্লেনটা রঞ্জনকে পেটের মধ্যে নিয়ে। মা, ঠাকুরমা, পিসিমা কেঁদে ভেঙে পড়লেন। দাদারা, গায়ের লোকেরা বুঝিয়ে সুঝিয়ে তাদের নিয়ে বাসে তুলল। ব্যানার্জিবাবু আর গিন্নিমা এসেছিলেন, তারাও অনেক বোঝালেন। আমার মেয়েটা তো ওখানেই, আমার একটাই সন্তান, তোমার তো 4টে আরো ছেলে কাছে রইল। গিন্নিমার কথা শুনে রঞ্জনের মা একটু শান্ত হলেন। 3টে বছর দেখতে দেখতেই কেটে যাবে, তারপর তোমার ছেলেও ফিরবে, আমার মেয়ে, জামাই, নাতনি সবাই ফিরবে। সেই দিনটার কথাই আমরা ভাবি, এসো। গিন্নিমা আদর করে বোঝালেন রঞ্জনের মাকে। রঞ্জন প্লেনে উঠে বসল, সিট বেল্ট বেঁধে নিল। মারোয়ারি ভদ্রলোক পাশের সিটে বসে আছেন, তিনি থাকায় খুব সুবিধে, সব বুঝিয়ে দিচ্ছেন। রঞ্জনের হিন্দি তত ভালো নয়, তার বাংলাও ততই বচে, তবু দুজনের কথাবার্তা চালাতে কোনোই অসুবিধা হচ্ছে না। প্রথমে প্লেনের এয়ার হোস্টেস দিদিরা ছিল সবাই শাড়ি পরা। রঞ্জনের জল তেষ্টা পেল, সে বোতাম টিপে দিতেই একজন দিদি এলেন। রঞ্জন বলল, 1 গ্লাস জল খাবো দিদি? নিশ্চয়ই, বলে তিনি 1 গ্লাস জল এনে দিলেন। হাসি মুখে পাতলা প্লাস্টিকের গ্লাসে বরফ দেওয়া ঠান্ডা জল। আহ, গলাটা শুকিয়ে গিয়েছিল রঞ্জনের। কি আশ্চর্যভাবে শূন্যে উঠে গেল প্লেনটা। নিচে ছোট্ট ছোট্ট হয়ে গেল কলকাতার সব বাড়িঘর, গাছপালা, নদী, পুকুর, ক্ষেত। রঞ্জনের চোখ জলে ভরে উঠেছিল। এখান থেকে নিশ্চয়ই লক্ষ্মীকান্তপুর দেখা যাচ্ছে। কে জানে কোনখানে ওদের গ্রামটা। বাবা যেখানে বসে বসে মুকো টানছেন একা একা, বাড়িতে কেউ নেই, সবাই আজ কলকাতাতে। বৌদিরা আছে অবশ্য, ভাইপো ভাইজিরাও আছে। ওইসব সবুজ গাছপালা, ক্ষেত, পুকুরের মধ্যেই কোথাও রয়ে গেছে রঞ্জনের গা, ওদের বাড়িটা। আস্তে আস্তে আরো উপরে উঠে গেল প্লেন। নিচে কেবল সাদা সাদা মেঘ, নিচের দিকে তাকিয়ে মেঘ দেখা যায়। জীবনের এই প্রথম দেখল রঞ্জন। মেঘ দেখতে তো লোকে উপর দিকে ঘাড় তোলে, প্লেনে সবাই উল্টো। এ তো মাটি দিয়ে যাওয়া নয়, এ হচ্ছে পুষ্পরাতে চড়া, শূন্যে ভেসে যাওয়া। রঞ্জনের কপাল ভালো,
তার গা গুলোয়নি, মাথাও ঘোরায়নি। অফিসের লোকেরা একটা ওষুধ দিয়ে দিয়েছিল প্লেনে উঠেই খাওয়ার জন্য, তাতে ঘুম পাবে আর গা গুলাবে না। কিন্তু রঞ্জন ওষুধটার কথা এক্কেবারে ভুলে গিয়েছে প্লেনে চড়ার উত্তেজনায়। জীবনে কখনো প্লেনে চড়া হবে কে ভেবেছিল? একদম নামবে সেই টোকিওতে গিয়ে। রঞ্জনকে বলে দিয়েছেন ব্যানার্জি বাবু, টোকিওতে তোমার 6 ঘন্টা ওয়েট করতে হবে, কোথাও নড়বে না, ওখানেই তুমি কোথাও ওয়েট করবে। এই খ্যামকা বাবুই তোমাকে দেখিয়ে দেবেন, সেইখানেই বসে থাকবে, ভাবনার কিচ্ছু নেই। প্লেনের নম্বরটা তো জানো, যখন সেই নম্বরটাকে ডাকবে তখন যাবে। রঞ্জনের সামনে এসে দিদিমণি জিজ্ঞাসা করলে ডিম খাবে কিনা, ভেজ না নন ভেজ। ব্যানার্জিবাবু বলে দিয়েছেন নন ভেজ মানে কিন্তু নিরামিষ নয়, ভেজ মানে নিরামিষ, তুমি বলবে নন ভেজ। যেই দিদি জিজ্ঞাসা করেছে রঞ্জন বলেছে নন ভেজ। সুন্দর ডিমের অমলেট এলো। চা না কফি? চা। চা অমলেট খেয়ে ঘুমিয়ে পড়েছিল একটু রঞ্জন। সিটগুলো একটুখানি হেলে যায় পিছন দিকে। শোয়ার কোনো ব্যবস্থা নেই, শুনেছে ফার্স্ট ক্লাসে নাকি খাট বিছানা থাকে। কে জানে ফার্স্ট ক্লাস কেমন দেখতে। হঠাৎ ঘুম ভেঙে রঞ্জনের মনে হলো প্লেনটা উড়ে যাচ্ছে। জানলা দিয়ে তাকিয়ে দেখল, হ্যাঁ ঠিকই, তেরচা হয়ে বেঁকে কেমন যেন বাঁকাভাবে নেমে যাচ্ছে প্লেনটা। নিচে জমি ঘর বাড়ি ঘুরে যাচ্ছে। ভীষণ ভয়ে বুক কেঁপে উঠল রঞ্জনের। দুহাতে সিটের হাতল দুটো চেপে ধরল। মায়ের মুখটা, বাবার মুখটা, ঠাকুমার মুখটা, ছোট ভাই দুটোর মুখ। হাতল দুটো চেপে ধরে কি লাভ? প্লেন যদি পড়ে সিট শুদ্ধই তো পড়বে। ঠাকুরের নাম করাই ভালো। ওই যে বলেছিলেন একদিন তো মরতেই হবে, না হয় প্লেনে চড়েই মরবো। ঠাকুর ওই কথাটাই কি শুনলেন? প্লেনটা কি পড়ে যাচ্ছে? রঞ্জন জিজ্ঞাসা করলো খ্যামকা বাবুকে। খ্যামকা বাবুকে দেখে মনে হচ্ছিল না ভয়ের কিছু রয়েছে। রঞ্জনের কথা শুনে তিনি হেসে ফেললেন। না না না, পড়বে কেন, নামছে। ব্যাংককে নামবে, যাত্রী তুলবে তো। বাস যেমন স্টপে থামে, ট্রেন যেমন স্টেশনে থামে, প্লেনেও তেমনি দেশে দেশে নামে তো। টোকিওর আগে ব্যাংককে একবার থামার কথা। তোমাকে কেউ বলে দেয়নি? অভিমানে এবার চোখে প্রায় জলই আসে রঞ্জনের। প্রাণের ভয়েও তার কান্না আসেনি এতক্ষণ। কেউ তাকে একবারও বলেননি যে টোকিওর আগে প্লেন একবার নামবে। আর টোকিও যেটা নয় সেটা সময়ের হিসাব থেকেই টের পেয়েছে রঞ্জন। যাক, এবার ভয় কাটল। খ্যামকাবাবু বললেন, আবার বেল্ট বাঁধো। কানের তুলোটা গোজাই ছিল। ব্যাংককের শাড়ি পরা দিদিরা নেমে গেলেন, ফ্রক পরা মেম দিদিরা উঠলেন। এসে জিজ্ঞাসা করলেন ভেজ অর নন ভেজ। এরা বাংলা জানে না, রঞ্জন দেখেই বুঝতে পারছে নন ভেজ। চিকেন অর বিফ? বিফ খেতে ঠাকুমা ভীষণ বারণ করে দিয়েছেন। বিফ মানে গরুর মাংস, রঞ্জন জানে। যাই করিস দাদা, ও দেশে গিয়ে গরুর মাংসটা, শুকুরের মাংসটা খাসনি যেন। রঞ্জন ভেবে দেখছে মাংস সবই এক। সে খাসি মারলেও খাসি ব্যথা লাগে। যে জন্তুই মেরে খাও সেটা জীব হিংসারই পাপ। হয় অহিংসা প্র্যাকটিস করে নিরামিষ খাওয়া উচিত, নইলে যে মাংস হোক সবই একই খাওয়া। রঞ্জনের নিজের এমন মনে হয় বটে, কিন্তু মা ঠাকুমার কথাটা শুনতে হবে তো। খ্যামকা বলে ভেজ। রঞ্জন বলে দিল চিকেন। তারপর এলো খাবার। খ্যামকার জন্য কি সব সেদ্ধ সেদ্ধ শাক সবজি, গাজর, শিম, আলু, মটর। আর রঞ্জনের জন্য সাদা রঙের চিকেন, সাদা জলের মধ্যে সাদা মতন চামড়া ছাড়ানো মাংস, আর কিছু সবজি সেদ্ধ।
রঞ্জনের দেখেই মনে পড়লো বাবুঘাটে গঙ্গার জলে মরা জীবজন্তু ভেসে যায়। একবার একটা মরা কুকুর দেখেছিল, তার গা কেমন সাদা সাদা, জলে ভিজে ফোলা ফোলা। মনে পড়া মাত্র রঞ্জনের খাওয়ার ইচ্ছে চলে গেল। রুটি, মাখন, পুডিং, স্যালাড এইসব ছিল। সেগুলো খেয়ে আসল মাংসের ডিশটা আর ছুতেই পারল না রঞ্জন। ওই সাদা রঙের মাংস, দেশের চিকেন কি সুন্দর! রঞ্জন নিজেই কি চমৎকার রাঁধতে পারে চিকেন। আর এই ওদেশে গিয়ে কি এমনি সাদা সাদা চিকেন খেতে হবে? তার চেয়ে নিরামিষ খাওয়া ঢের ভালো বাবা। ঘুম ভাঙতেই টোকিও। খেমকাবাবু নেমে গেলেন রঞ্জনকে নিয়ে। এখানে তাকে বাক্স বের করতে হবে না। যেখানে সান ফ্রান্সিসকো প্লেন ধরতে হবে সেইখানে নিয়ে গেলেন রঞ্জনকে খেমকাবাবু। আর খোঁজ করতে লাগলেন বাঙালি কেউ সান ফ্রান্সিসকোতে যাচ্ছেন কিনা। না, কেউ না। রঞ্জন এক বর্ণেও ইংরেজি জানে না, এক বর্ণ জাপানিও জানে না। টোকিওতে অদ্ভুত সুরে কেবল জাপানি ভাষাতেই কি সব ঘোষণা করছে মাইকে, মাঝে মাঝে ইংরেজিতেও করছে। রঞ্জন কিছুই বুঝতে পারছে না। এদিকে খেমকা বাবুকে জিনিসপত্র নিয়ে বেরিয়ে যেতেই হবে। তাকে নিতে এসেছে, তার কাস্টমস আছে, তার আর দেরি করা চলবে না। রঞ্জনের হঠাৎ ভীষণ ভয় করল, যদি ওকে ছেড়ে প্লেনটা চলে যায়। এই টোকিও এয়ারপোর্টে কি তবে সারা জীবন? কি করে কাউকে বোঝাবে রঞ্জন সে কি চায়, কোথায় যাবে, কোন ভাষাতেই বা বোঝাবে? সন্ধি রাজার দেশে আমরা বাংলাদেশের থেকে এলাম বলা যেত, এখানে তো চলবে না। খেমকা বাবু খুব দুঃখিত হয়ে গুড বাই করে চলে গেলেন। যাওয়ার আগে রঞ্জন যে কোম্পানির প্লেনে যাবে তাকে একজন কর্মচারীকে ধরে এনে রঞ্জনকে চিনিয়ে দিয়ে গেলেন। কিন্তু সেই লোক তাকে বলল সে 6 ঘন্টা পরে ডিউটিতে থাকবে না, কিন্তু আরেকজনকে বলে দিয়ে যাবে। এমন অনিশ্চয়তার মধ্যে রঞ্জন টোকিও এয়ারপোর্টে বসে রইল। হঠাৎ সে শুনতে পেল এক বৃদ্ধ পাঞ্জাবি শিখ ভদ্রলোক সান ফ্রান্সিসকো শব্দটা বলছেন। অমনি রঞ্জন দৌড়ে গিয়ে তাকে জিজ্ঞাসা করলো, আপ সান ফ্রান্সিসকো জায়গা? ভদ্রলোক বললেন, ক্যা বলতা হয়? রঞ্জন বুঝলো উনি কানে কম শোনেন। রঞ্জন চেঁচিয়ে বলল, আপ সান ফ্রান্সিসকোতে যাতা হয়? একই রঞ্জনের অপূর্ব হিন্দি, তাই উনি কানে শোনেন না। সাদা দাড়ি, সাদা পাগড়ি ভদ্রলোক মাথা নেড়ে বললেন, নেহি, হাম সান ফ্রান্সিসকো জায়গা। রঞ্জন আবার চিৎকার করলো, হাম ভি উহি যাতা হয়, একসাথ জায়গা? ভদ্রলোকও বেশ চেঁচিয়ে বললেন, হাম সান ফ্রান্সিসকো জায়গা। এই সময় রঞ্জন দেখলো ভীষণ চেঁচামেচি শুরু করে দিয়েছে তারা দুজনে মিলে, আর সবাই তাদের দিকে তাকিয়ে দেখছে। যা বোঝবার তা বোঝা হয়ে গিয়েছে। এখন ভদ্রলোক যা করবেন, যেভাবে যাবেন, রঞ্জন অবিকল তাঁর পিছু পিছু যাবে। সেইভাবেই টোকিওর 6 ঘন্টা কেটে গেল রঞ্জনের। সেই শিখ ভদ্রলোকের পিছু ধরে ঠিকঠাক প্লেনে উঠে পড়ল সে। সান ফ্রান্সিসকোতে কাস্টমসে কেউ কিছু বলল না ওকে। আর বেরিয়েই দেখে দিদি, জামাইবাবু, সোনা, শুদ্ধ সবাই এসে হাত নাড়ছে রেলিংয়ের ওপারের ধারে দাঁড়িয়ে। আহ, এই তাহলে আমেরিকা! সান ফ্রান্সিসকো শহরটা কি সুন্দর! উঁচু নিচু সব পাহাড়ি রাস্তা, এক একটা পাড়া এক এক রকমের। খুব উঁচু উঁচু 20-25 তলা বাড়িও রয়েছে, আবার দোতলা, 3তলা, 1তলা বাড়িও আছে। দিদিদের পাড়াটা খুব সুন্দর, সমুদ্র দেখা যায় বারান্দা থেকে। গোল্ডেন গেট ব্রিজ বলে একটা ব্রিজ দেখা যায়, যেটা দেখেই রঞ্জনের হাওড়া ব্রিজের জন্য মন কেমন করতে লাগলো। রঞ্জন এসে দিদি জামাইবাবুর বাড়িতে কদিনের মধ্যেই জমিয়ে বসলো। আস্তে আস্তে অভ্যাস হয়ে গেল বিলিতি রান্নাঘরে রান্না করা, বিলিতি বাথরুমে স্নান করা, টেবিলে খাওয়া,
ঘরে চটি পড়া। 3 বছর হয়ে গেছে। রঞ্জনের ফেরার দিন এসে গেছে। রঞ্জনের দিদি, জামাইবাবু, রঞ্জন, সোনা সবাই ফিরছে। কিন্তু রঞ্জন আবার ফিরে আসছে। রঞ্জনের আর একটা চাকরি হয়েছে। সান ফ্রান্সিসকোতে যে ইন্ডিয়ান রেস্তোরাঁতে দিদি জামাইবাবুরা মাঝে মাঝে খেতে যেতেন, সেইখানে বাংলাদেশের মানুষ গৌর ভাইয়ের সেই রেস্তোরাঁতে। ইদানিং গৌর ভাইয়ের ব্যবসা অনেক বেড়েছে। একটা নতুন দোকান খুলেছেন সাউথ সালিতোতে। সেখানে নতুন লোক দরকার, ভালো বাংলা রান্না জানে এমন লোক। রঞ্জনকে গৌর ভাইয়ের খুব পছন্দ। রঞ্জন দেশে গিয়ে বাবা, মা, ঠাকুরমার সঙ্গে দেখা করে আবার ফিরে আসছে সান ফ্রান্সিসকোতে রেস্তোরাঁর চাকরি নিয়ে। গৌর ভাই বলেছেন বউকেও আনতে পারবে, সীতা বৌদির একটা সঙ্গী হবে। দেখা যাক মা কি বলে। দিদি, জামাইবাবু মনে করছেন এটা খুব ভালোই ব্যবস্থা। আস্তে আস্তে ওর নিজস্ব ব্যবসা শুরু করতে পারবে রঞ্জন একদিন। মা ওকে তাঁর নিজের হাতের কাজটা শিখিয়েছিলেন ভাগ্যিস। মাকে রঞ্জন গিয়ে বলবে, দেখো মা, তোমার শেখানো বিদ্যায় তোমার ছেলে আজ। আর বাবা কি বলবেন? প্লেন ভেসে যাচ্ছে প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে। রঞ্জন এখন খুব সুন্দর ইংরেজি বলতে পারে। ওর কলেজে পড়া ভাইদের চেয়েও অনেক ভালো নিশ্চয়ই। এয়ার হোস্টেস জিজ্ঞাসা করলেন, ভেজ অর নন ভেজ? নন ভেজ। রঞ্জন এক মুখ হেসে বলল, বাট নট চিকেন। থ্যাংক ইউ। ফিশ প্লিজ। নমস্কার। গল্পটি কেমন শুনলেন? গল্পটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন।